আপনারা আসছেন কতজন আজকে? উপস্থিতি খুবই খারাপ। প্রতিটি ল্যাব থেকে ৬-৭ জন করে নেয়। আমাদের সি ল্যাবে সবথেকে উপস্থিতি কম থাকে। সবচেয়ে উপস্থিতি কম সি ল্যাবে। আচ্ছা, আমরা যে জায়গাটা শেষ করছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করব। এখন আমরা অন পেজ এসইও দিকে চলে যাব। অন পেজ এসইও কিভাবে করতে হয়, কি করতে হবে সেটা আমরা বিস্তারিত জানার পর এরপর আমরা একটা আর্টিকেল লিখব, তারপর আমরা এখন ক্লাস শুরু করে দেব। আচ্ছা, এখন দেখেন স্ক্রিনে কি দেখা যাচ্ছে? এখন আমাদের কি অন পেজ এসইও, হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো এমন একটি প্রক্রিয়া বা এমন একটি এসইও প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে সার্চ ইঞ্জিনে ভালোভাবে র্যাঙ্ক করার জন্য অপটিমাইজ করা হয়। অর্থাৎ অন পেজ এসইও হলো এমন একটি এসইও প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে সার্চ ইঞ্জিনে ভালোভাবে র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করা হয়। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের ভিতরে যেসব কাজ করা হয় যাতে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের জন্য কন্টেন্টটি সহজে বোঝা যায়। যেমন সেগুলো কি যেমন অন পেজ এর অন্তর্ভুক্ত। অন পেজ এসইও এর মধ্যে মূলত কন্টেন্ট, HTML ট্যাগ, কিওয়ার্ড ব্যবহার, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং এবং ইউআরএল স্ট্রাকচার অপটিমাইজ করা হয়। এর উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিনকে বোঝানো যে একটি পেজ কোন বিষয়ে সম্পর্কে লেখা হয়েছে এবং ব্যবহারকারীর প্রশ্নের জন্য এটি কতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বলতে হচ্ছে যুক্তিযুক্ত। এর পাশে আমাদের বর্তমানে সার্চ ইঞ্জিন যেমন গুগল কন্টেন্টের মান, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং তথ্যর প্রাসঙ্গিকতার উপর বেশি গুরুত্ব দেয়। তাই একটি পেজকে র্যাঙ্ক করাতে হলে শুধু কিওয়ার্ড ব্যবহার করলে হবে না, বরং পুরো পেজের গঠন, কন্টেন্টের মান এবং ব্যবহারকারীর জন্য তথ্য কতটা উপকারী সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ। এর পাশে সঠিকভাবে অন পেজ এসইও করলে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পায়, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হয়। তাই এসইও এর ক্ষেত্রে অন পেজ এসইও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এর পাশে টাইটেল, হেডিং এবং হেডিং ট্যাগ অপটিমাইজেশন কি, কিভাবে কাজ করে, কেন করা দরকার, এই ৩টা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। টাইটেল ট্যাগ হলো HTML ট্যাগ যা একটি ওয়েব পেজের শিরোনাম হিসেবে নির্ধারণ করা হয়। এটি সার্চ ইঞ্জিনের রেজাল্টের পেজে অর্থাৎ সার্চ ইঞ্জিন আমাদের প্রদর্শিত হয়। এটি ব্যবহারকারীদের বোঝাতে সাহায্য করে যে পেজটিতে কী ধরনের কন্টেন্ট রয়েছে। টাইটেল ট্যাগ সাধারণত পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসইও উপাদানগুলোর একটি। এর পাশে হেডিং ট্যাগ H1 থেকে H1, 2, 3, 4 এই 4টে ট্যাগ বেশি ব্যবহার হয়। ব্যবহার করা কন্টেন্টটিকে বিভিন্ন অংশে ভাগ করে সাজানোর জন্য। একটি পেজে সাধারণত H1 ট্যাগ থাকে যা পেজের মূল শিরোনাম নির্দেশ করে। H2, 3 ট্যাগগুলো সাব হেডিং হিসেবে ব্যবহার করা হয় যাতে কন্টেন্টটি সহজে পড়া এবং
বোঝা যায়। টাইটেল ও হেডিং ট্যাগ অপটিমাইজ করলে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে যে পেজের মূল বিষয় কি। এছাড়া ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। এর জন্য টাইটেল এবং হেডিং ট্যাগের প্রধান কিওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আমরা যে টাইটেলটা ব্যবহার করব সেখানে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব সেখানে যেন আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডগুলো থাকে। এরপর আসি, সাধারণত টাইটেল ট্যাগ ৫০ থেকে ৬০ অক্ষরের মধ্যে রাখা ভালো, অর্থাৎ এটাই কম্পালসারি। নোট করে রাখতে পারেন। টাইটেল ট্যাগ বা মেটা টাইটেলের লেন্থ বা স্ট্রেংথ হচ্ছে ৫০ থেকে ৬০ ক্যারেক্টার। টাইটেল ট্যাগ হচ্ছে আমাদের ৫০ থেকে ৬০ ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। এতে মূল কিওয়ার্ড থাকা উচিত এবং শুধুমাত্র আমাদের টাইটেল সিলেক্ট করলে হবে না, সেখানে আমাদের মূল যে কিওয়ার্ডটা আছে সেটা আমাদের থাকতে হবে। হেডিং ট্যাগগুলো এমনভাবে ব্যবহার করা উচিত যেন কন্টেন্টটি লজিক্যাল এবং পাঠযোগ্য হয়। এটা আমাদের গেল মেটা ট্যাগ অর্থাৎ মেটা ট্যাগ টাইটেল অর্থাৎ মেটা টাইটেল ট্যাগ। এরপর আসেন মেটা ডিসক্রিপশন কি, কেন রাখা দরকার, এতে কেমন তথ্য রাখা উচিত, এই বিষয়গুলো এখন আমরা ক্যাপচার করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন হলো একটি HTML ট্যাগ যা একটি ওয়েব পেজের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে। এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের টাইটেলের নিচে প্রদর্শিত হয়। আপনাদেরকে দেখাই, আমি দেখলে বুঝতে পারবেন। আর আমরা এখানে সার্চ করলাম বেস্ট এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। আমরা এখানে বেস্ট এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন এখানে যে টাইটেলটা শো করতেছে না, এটা হচ্ছে এসইও টাইটেল বা মেটা টাইটেল। আর নিচে যে তথ্যগুলো দেখা যাচ্ছে যে দ্য বেস্ট এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট টপ ট্রিপিক্স অল ইন ওয়ান ব্রোকেন লিঙ্ক চেকার ইউজ এসইও র্যাঙ্ক ম্যাথ, এগুলো হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই যে নিচের দিকে আসেন ইউজ এসইও, এটা হচ্ছে এসইও টাইটেল বা মেটা টাইটেল। এরপর নিচের দিকে দেখেন দ্য সেভেন বেস্ট ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন ইন 26, এটা হচ্ছে এসইও টাইটেল বা মেটা টাইটেল। আর নিচের দিকে যেটা তথ্যগুলো শো করতেছে সেটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। ঠিক এটা এখানে বলছে যে আমাদের মেটা ডিসক্রিপশন এমন একটি ছোট্ট HTML ট্যাগ যা একটি ওয়েব পেজের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে। এটি সার্চ ইঞ্জিনের পেজে টাইটেলের নিচে প্রদর্শিত হয় এবং ব্যবহারকারী বুঝতে সাহায্য করে যে পেজটি কী ধরনের তথ্য রয়েছে। এরপর সে মেটা ডিসক্রিপশন সরাসরি ফ্যাক্টর র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও এটি ক্লিক থ্রো রেট অর্থাৎ CTR ক্লিক থ্রো রেট বাড়াতে সাহায্য করে। একটি আকর্ষণীয় মেটা ডিসক্রিপশন ব্যবহারকারীদের পেজে ক্লিক করতে উৎসাহিত করে। মেটা ডিসক্রিপশন লেখার সময় সাধারণত 150 ক্যারেক্টার থেকে 160 ক্যারেক্টার মধ্যে রাখা ভালো। নোট করে রাখেন, মেটা ডিসক্রিপশনে কত ক্যারেক্টার থাকে? 150 থেকে 160 ক্যারেক্টার রাখা ভালো। ম্যাক্স হচ্ছে 160, আপনি 140 থেকে 160-এর মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে আমাদের কি করতে হবে? মূল এবং প্রধান যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে বা কিওয়ার্ডটা আছে সেটা প্রধান কিওয়ার্ডটা আমাদের রাখা উচিত। এমনভাবে লেখা উচিত যাতে ব্যবহারকারী বুঝতে পারে এই পেজে তার সমস্যার সমাধান পাওয়া যাবে। মেটা ডিসক্রিপশন সাধারণত বিষয়গুলো রাখা উচিত। কোন বিষয়গুলো রাখবেন? যেমন পেজের সংক্ষিপ্ত বিবরণ, প্রধান কিওয়ার্ড, ব্যবহারকারীর সমস্যা সমাধানের ইঙ্গিত, আকর্ষণীয় কল টু অ্যাকশন। এখানে দুইটা সংক্ষিপ্ত রূপ আছে, একটা হচ্ছে CTR ক্লিক থ্রো রেট আর একটা হচ্ছে CTA অর্থাৎ কল টু অ্যাকশন। দুইটা সংক্ষিপ্ত রূপ লিখে নিতে পারেন। CTR ক্লিক থ্রো রেট আর হচ্ছে CTA কল টু অ্যাকশন। সোহেব সাহেব নোট করতেছেন না? CTR ক্লিক থ্রো রেট কি? আপনারা হচ্ছে এখানে নেন CTA CTA হচ্ছে কল টু অ্যাকশন আর CTA হচ্ছে ক্লিক থ্রো রেট।
লেখা হয়েছে? আচ্ছা, এর পাশে মেটা ট্যাগ অপটিমাইজেশন কি, কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়? মেটা ট্যাগ অপটিমাইজ হলো ওয়েব পেজের মেটা ট্যাগগুলোকে এমনভাবে অপটিমাইজ করা যাতে সার্চ ইঞ্জিনে সহজেই পেজের তথ্য বুঝতে পারে। মেটা ট্যাগ মূলত সার্চ ইঞ্জিনকে পেজের বিষয়বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটা ট্যাগগুলোর মধ্যে রয়েছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, রোবট মেটা ট্যাগ এবং ভিউ পোর্ট ট্যাগ। এগুলো সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেয় কোন পেজ ইন্ডেক্স করতে হবে এবং কিভাবে প্রদর্শিত হবে। এর পাশে মেটা ট্যাগ অপটিমাইজ করার জন্য সবার প্রথমে মূল কিওয়ার্ড নির্ধারণ করতে হয়। এরপর টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন এবং অন্যান্য মেটা ট্যাগগুলো কিওয়ার্ডে প্রকৃতভাবে ব্যবহার করতে হয়। সঠিক মেটা ট্যাগ ব্যবহার করলে সার্চ ইঞ্জিন পেজটি দ্রুত ইন্ডেক্স করতে পারে এবং পেজের র্যাঙ্কিং উন্নত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এর পাশে কন্টেন্ট ম্যানেজমেন্ট। কন্টেন্ট অপটিমাইজেশন কি, কিভাবে করতে হয়? কন্টেন্ট অপটিমাইজেশন হলো একটি কন্টেন্টকে এমনভাবে তৈরি ও সাজানো যাতে এটি সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের জন্য একটি উপযোগী হয়। এর মাধ্যমে কন্টেন্টের গঠন, কিওয়ার্ডের ব্যবহার, পড়ার সুবিধা এবং তথ্যর মান উন্নত করা। কন্টেন্ট অপটিমাইজ করার সময় প্রথমে সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হয়। এরপর সেই কিওয়ার্ড ব্যবহার করে একটি তথ্য সমৃদ্ধ এবং ব্যবহারকারীর জন্য উপকারী কন্টেন্ট তৈরি করতে হয়। একটি ভালো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট সাধারণত পরিষ্কার গঠন অনুসরণ করে, যেমন টাইটেল পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট, সাব হেডিং, বুলেট পয়েন্ট, ইমেজ এবং ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করা হয়। প্রশ্ন আপনাদেরকে আমি বলবো যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের মধ্যে সাধারণত কি কি অনুসরণ করে? টাইটেল, ইন্ট্রোডাকশন পার্ট, সাব হেডিং, এখানে আরও কিছু অ্যাড করা যায়, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একই সাথে হচ্ছে এফএকিউ। এফএকিউ এটা নতুন করে যোগ হয়েছে, আগে ছিল না। এফএকিউ থাকে। প্রশ্ন হলো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট সাধারণত গঠন অনুসরণ করে বা কি রাখতে হয় একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের মধ্যে, কি থাকলে সেটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হয়? ১ নম্বর টাইটেল, ২ নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, ৩ নম্বর সাব হেডিং, ৪ নম্বর বুলেট পয়েন্ট, ৫ নম্বর ইমেজ, ৬ নম্বর ইন্টারনাল লিঙ্ক, ৭ নম্বর হচ্ছে এফএকিউ। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ওখানে কোশ্চেন থাকবে, ওখানেই উত্তর থাকবে, জেনারেল যে প্রশ্নগুলো থাকে। এর পাশেই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার এক্সাম্পল দেখে নেই। প্রথম আমাদের কি টাইটেল, যেখানে হচ্ছে আমাদের কি মেইন কিওয়ার্ড সহ থাকবে। দ্বিতীয়বার আমাদের কি ইন্ট্রোডাকশন পাথ, অর্থাৎ টপিকের যে মূল বিষয় আলোচনা সেটা থাকবে। তারপর হচ্ছে H2 সাবহেডিং অর্থাৎ মেইন সেকশন সেটা থাকবে। H3-তে কি থাকবে? সাবহেডিং, ডিটেইলি এক্সপ্লেনেশন। বুলেট পয়েন্টে কি থাকবে? লিস্ট থাকবে। বুলেট পয়েন্টে কি থাকবে? লিস্ট থাকবে। তারপর আমাদের এখানে রিলেভেন্ট ইমেজ, এই বুলেট পয়েন্ট বা যে তথ্য আলোচনা করতেছি সেটার সাথে রিলেভেন্ট মানে যুক্তিসঙ্গত ইমেজ থাকতে হবে। এরপর আমাদের কি ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। আমাদের এই আর্টিকেলের সাথে অন্য যদি কোনো আর্টিকেল যদি সদৃশ্য থাকে বা সমান থাকে তাহলে সেই আর্টিকেলটাকে আমরা লিঙ্ক করে দেব। এরপর আমাদের কি আছে কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টের শেষে হচ্ছে আমরা কি করব, এখানে ৯ নম্বরে এফএকিউ জুড়ে দেব। এফএকিউ এটা নতুন যোগ হয়েছে এখন হেল্পফুল কন্টেন্টের আন্ডারে। তাহলে এখানে আছে আবার এফএকিউ, কোনটাতে কি থাকে সেখানে এখানে। রিলেটেড প্রশ্ন, মূল ভাব,
বা সারাংশ বা সারমর্ম যেটাই বলেন না কেন। আচ্ছা, এরপর আসি ইমেজ অপটিমাইজেশন কি, কেন করা দরকার এবং কি করতে হয়। ইমেজ অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোকে এমনভাবে অপটিমাইজ করা হয় যাতে সেগুলো দ্রুত লোড হয়, সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে এবং ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত হয়। সাধারণত বড় সাইজের ইমেজ ওয়েবসাইটের লোডিং স্পিড কমে দেয়। এখানে বড় সাইজের ইমেজ বলতে আপনার পিক্সেলের দিক দিয়ে বড় কথা বলা হয় নাই, এখানে এমবির দিক দিয়ে বড় কথা বলা হয়েছে, ফাইল সাইজ, বুঝেছেন? এখানে সাধারণত বড় সাইজের ইমেজ, এখানে বড় সাইজের ইমেজ বলতে আপনার ফাইল সাইজ, পিক্সেল সাইজ বড় হওয়ার কথা বলা হয় যে 512 বাই এই সে হাবিজাবি 1920 বাই 1080 এটার কথা বলা হয় নাই। এখানে বলছে বড় সাইজের ইমেজ ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যাবে, মানে এমবি যুক্ত 4 এমবি 5 এমবি বা 2 এমবি 3 এমবি ইমেজ, এই ইমেজগুলোর কথা বলা হয়েছে। তাই ইমেজকে সঠিকভাবে অপটিমাইজ করা এবং এসইও জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ অপটিমাইজ করার প্রধান উদ্দেশ্য হলো ওয়েবসাইটের স্পিড বাড়ানো এবং সার্চ ইঞ্জিনে ইমেজ র্যাঙ্ক করানোর জন্য। সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগল ওয়েব পেজের পাশাপাশি ইমেজকেও ইন্ডেক্স করে, তাই সঠিকভাবে অপটিমাইজ করা ইমেজ অনেক সময় অতিরিক্ত ট্রাফিক এনে দেয়। এর পাশাপাশি কি ইমেজ অপটিমাইজেশন করলে ওয়েবসাইটে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়। যদি একটি পেজে অনেক বড় সাইজের ইমেজ থাকে তাহলে পেজ লোড হতে সময় লাগে। এটা অনেক বড় সাইজের বলতে এমবি ওয়ালা ইমেজের কথা বলা হয়েছে। সাইজ হচ্ছে আপনার মানে এমবি দিক দিয়ে নাকি হচ্ছে পিক্সেলের দিক দিয়ে? এমবি দিক দিয়ে যত কম কেবির মধ্যে হাই রেজলিউশন রাখা যায়, আপনি 10 কেবির মধ্যে যদি হাই রেজলিউশন রাখতে পারেন তত ভালো। সাধারণত 100 কেবির নিচে রাখার চেষ্টা করবেন। ফলে ব্যবহারকারীর ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে। তাই এসইও এর ক্ষেত্রে ইমেজ অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেজ অপটিমাইজেশন কিভাবে কি করতে হবে সেখান থেকে বলা আছে। ইমেজ অপটিমাইজেশন করতে কি দরকার হবে, যেমন ফাইল সাইজ কমানো। ফাইল সাইজ কম্পারেজ কি কম্পারিজম আছে, এখান থেকে আমাদের 1 এমবির ইমেজকে আমরা কনভার্ট করে 200 কেবি অথবা হচ্ছে আমাদের 150 কেবি বা 100 কেবি 80 কেবি 50 কেবিতে নিয়ে আসতে হবে। ফাইলের সঠিক নাম ব্যবহার করতে হবে। আমরা যে নামে ফাইলটাকে সেভ করব সেটা সঠিক নাম দিতে হবে, নামের সাথে হাইফেন যুক্ত করে দিতে হবে। অল্টার টেক্সট ব্যবহার করা, রেসপন্সিভ ইমেজ ব্যবহার করা, ওয়েব ফরম্যাট ব্যবহার করা, লেজি লোডিং ব্যবহার করা। এরপর আসি ইন্টারনাল লিঙ্ক কি। এখন আসি ইন্টারনাল লিঙ্ক কি, এগুলো কিন্তু প্রশ্ন ধরবো, বুঝতেছেন? কি কয় মনে থাকবে বলে, কেন আজকে তো সারাদিনে ধরলাম, আগামীকাল আবার যখন আগামী ক্লাসে যখন আসবো তখন আবার হচ্ছে ধরবো প্রশ্ন, পিডিএফ তো দিয়ে দিছি। ইন্টারনাল লিঙ্ক কি, সহজ ভাষায় ইন্টারনাল লিঙ্কিং নিজের ওয়েবসাইটে করতে হয়। নিজের ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজের লিঙ্ক করাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। ইন্টারনাল লিঙ্ক হলো একটি ওয়েবসাইটের এক পেজ থেকে একই ওয়েবসাইটের অন্য পেজ লিঙ্ক করা, অর্থাৎ একই ডোমেনের ভিতরে থাকা পেজগুলোর মধ্যে সংযোগ তৈরি করা হলো ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ স্ক্রল এবং ইন্ডেক্স করতে পারে। এছাড়া ব্যবহারকারীদের ওয়েবসাইটে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে, কারণ তারা সহজে সম্পর্কিত তথ্যগুলো খুঁজে পায়। এসইও এর ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ওয়েবসাইটের পেজ অথরিটি এবং র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। একটি ভালো ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার ওয়েবসাইটের পুরো কন্টেন্টকে একটি নেটওয়ার্কের মতো সংযুক্ত করে রাখতে পারে। এর পাশে এক্সটার্নাল লিঙ্কিং কি, ইন্টারনাল লিঙ্কিং যেহেতু নিজের ওয়েবসাইটে, তার মানে এক্সটার্নাল লিঙ্কিং কি বাহিরের, অর্থাৎ
আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে যদি বাহিরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করেন তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? যেমন দেখেন এক্সটার্নাল লিঙ্ক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করা, অর্থাৎ যখন একটি ওয়েব পেজ অন্য কোনো ডোমেনের পেজ লিঙ্ক করে তখন সেটিকে এক্সটার্নাল লিঙ্ক বলে। এক্সটার্নাল লিঙ্ক সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা অন্য কোনো বিশ্বস্ত উৎস থেকে তথ্য উল্লেখ করা, অর্থাৎ রেফারেন্স দিয়ে যখন আমরা তথ্য প্রোভাইড করি তখন আমাদের কি করতে হয়, সেই উৎসর ক্রেডিট বা লিঙ্ক দিতে হয়। এটি কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ব্যবহারকারীদের আরও বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ করে দেয়। এসইও এর ক্ষেত্রে ভালো মানের এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা বা করলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে কন্টেন্টটি গবেষণা ভিত্তিক এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে। তবে এখানে খেয়াল করবেন আপনার নিজের ওয়েবসাইটে বেশি এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা উচিত নয়। ব্যাস। এর পাশে পারমালিঙ্ক। এতদিন আপনাদের শুধু পারমালিঙ্ক চেঞ্জ করে দেখাইছে যে ডে থাকি পোস্ট নাম করে দেন, মান্থ থাকি পোস্ট নাম করে দেন। এখন আসে পারমালিঙ্ক কি? পারমালিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেজের স্থায়ী লিঙ্ক। মনে রাখবেন পারমালিঙ্ক হলো একটি ওয়েব পেজের স্থায়ী ইউআরএল বা লিঙ্ক। এটি সেই ওয়েব অ্যাড্রেস যা ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি ওয়েব পেজে প্রবেশ করে। ওটা না, ওটা তো ডোমেনের নাম। এইটা হচ্ছে পুরোটা একটা ইউআরএল লিঙ্ক। এই যে এইটা কোন লিঙ্ক যে কই দেন আমি কিছু জানি না অবশ্য। বলতেছি আপনার ডট কম সহকারে পুরোটা হচ্ছে একটা লিঙ্ক। এরপর আপনি এখান থেকে যে কোনো পেজ ওপেন করেন না কেন, যে কোনো পোস্ট ওপেন করেন না, প্রতিটা পেজেরে একটা করে লিঙ্ক থাকে। লিঙ্ক অর্থ হচ্ছে কি আপনার ঠিকানা। আপনি যেই ঠিকানা যাবেন সেই ঠিকানায় একটা করে লিঙ্ক আছে। আপনার বাড়ির যেমন একটা ঠিকানা আছে, একটা ওয়েব পেজের একটা ঠিকানা আছে। এখানে দেখেন garden.kashuk.com/hello world, এই হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশের পর হ্যালো ওয়ার্ল্ড যুক্ত করে যাতে আমরা এই পেজটাতে আসতেছি। আবার যখন হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা কি করতেছি, আমাদের হচ্ছে যেমন কন্টাক্টে যাচ্ছি তখন এখানে দেখেন garden.kashuk.com/contact, এই কন্টাক্ট এটাতে আসলে আমরা এই লিঙ্কের মধ্যে আসলে শুধুমাত্র এই পেজটাকে দেখতে পারবো। সেটা এখানে বলা হয়েছে যে পারমালিঙ্ক হলো একটি ওয়েব পেজের স্থায়ী ইউআরএল বা লিঙ্ক। এটি ওয়েব পেজ, এটি সেই ওয়েব অ্যাড্রেস যা ব্যবহার করে ব্যবহারকারী নির্দিষ্ট একটি পেজে প্রবেশ করে। প্রতিটি পেজের আলাদা আলাদা পারমালিঙ্ক ক্রিয়েট হয়ে থাকে। একটি এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক স্ট্রাকচার সাধারণত ছোট, পরিষ্কার এবং কিওয়ার্ড ভিত্তিক হয়। উদাহরণস্বরূপ দেখেন আমরা যখন প্রথমে দেখে যখন আমাদের ছিল তখন কি আমাদের নিজের .com/p এই সেই সংখ্যা থাকতো, কিন্তু একটা এসইও ফ্রেন্ডলি পারমানেন্ট স্ট্রাকচার হবে আপনার যেমন হেলদি হাইপেন ডায়েট হাইপেন প্ল্যান। এটা হচ্ছে একটা আমাদের স্ট্রাকচার, মানে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্কের উদাহরণ। এসইও এর জন্য ভালো পারমানেন্ট স্ট্রাকচার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি সার্চ ইঞ্জিনকে বোঝাতে সাহায্য করে যে পেজের বিষয়বস্তু কি সম্পর্কে। এছাড়া ব্যবহারকারীরা সহজে ইউআরএল দেখে বুঝতে পারে যে পেজে কি ধরনের কন্টেন্ট আছে। যেমন আমি কন্টাক্ট পেজে আসলে কন্টাক্ট পেজের ইউআরএল দেখতেছি, তার মানে কি এখানে কন্টাক্ট করার অপশন আছে। অ্যাবাউট দিলাম, এখানে ধরেন অ্যাবাউট লিখে দিলাম। অ্যাবাউট লিখে এন্টার করলে আমার অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তার মানে কি তখন আমি বুঝতে পারবো এটা অ্যাবাউট পেজের লিঙ্ক দিয়েছে। তখন আমাকে যদি এই লিঙ্কটা যদি কেউ যদি দেয় আর আমাকে যদি বলে যে এখানে যান, তাহলে এই লিঙ্কের শেষে দেখেন অ্যাবাউট লেখা আছে, আমি তখন বুঝবো কি এটা তাদের অ্যাবাউট সম্পর্কে এখানে লেখা আছে। এরপর আসি এসইও টুলস। এসইও টুলস বলতে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কোন টুলস ব্যবহার করে আমরা এসইও করবো সেটাই। এসইও কাজ করার জন্য ওয়ার্ডপ্রেসের বেশ কিছু প্লাগইন আছে, যেমন ইউজড এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, অল ইন অন এসইও প্লাগইন আছে, সাইট এসইও আছে, প্রেস এসইও আছে, অনেকগুলো বেশ কিছু এসইও করার প্লাগইন আছে। যেমন আমি যদি এখন এখান থেকে অ্যাডে প্লাগইনে ক্লিক করে দেই, অ্যাড প্লাগইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সার্চ করার চেষ্টা করি এসইও লেখে, এসইও এসইও লিখে যখন আমি সার্চ করলাম এখানে বেশ কিছু প্লাগইন আমি দেখতে পারবো। যেমন প্রথমে আছে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, দ্বিতীয়তে আছে আমাদের কি ইউজড এসইও,
তৃতীয়তে আছে অল ইন অন এসইও, 4 নম্বর আছে এসইও প্রেস, 5 নম্বর আছে স্লিম এসইও, 6 নম্বর আছে জিও প্লাগইন বাই আমাদের একটা প্লাগইন আছে। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো সাইট এসইও আছে। এরপর আছে নিচের দিকে আসলে আমরা আরো দেখতে পারবো এসইও ইঞ্জিন আছে, সিম্পল এসইও আছে। তো সবথেকে বেটার এবং সবথেকে বেশি এসইও প্লাগইন ব্যবহৃত হয়েছে এখন পর্যন্ত ইউজড এসইও। ওয়ার্ডপ্রেস যখন শুরু হয় তখন থেকে ইউজড এসইও ব্যবহার, অর্থাৎ 2008 সালের দিক থেকে বা 12 সালের দিক থেকে ইউজড এসইও প্লাগইনটা আছে। আর 2022 শুরুর দিক থেকে বা 21 শেষের দিক থেকে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন এসইও প্লাগইন যেটা আছে সেটা তাদের জার্নি শুরু করে। যদি সাল বয়স থেকে যদি কম্পেয়ার করেন তাহলে র্যাঙ্ক ম্যাথ হচ্ছে বর্তমান সময়ে একটি ভালো প্লাগইন। এই দুইটার মধ্যে যদি আমি কম্পারিজন করি তাহলে ফ্রিতে এই র্যাঙ্ক ম্যাথ ফ্রিতে যেটা দেয় ইউএসটিসিতে সেটা প্রিমিয়াম, বুঝছেন? এরা আবার হচ্ছে ফ্রিতে র্যাঙ্ক ম্যাথ ফ্রিতে 5টা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে দেয়, ইউজ দেয় একটা। এদের এখানে যতগুলো ফ্যাসিলিটি আছে তার অর্ধেক ফ্যাসিলিটি এদের হচ্ছে ফ্রিতে দেওয়া, বাকিগুলো প্রিমিয়ামে দেওয়া। ফ্রিতে এটাতে আপনার খুব ভালো কাজ করে, হাই র্যাঙ্কিং কাজ করে। যেমন আমি আমার ক্লায়েন্টে যতগুলো কাজ করছি এখন পর্যন্ত বেশ কিছু সাইটে ক্লায়েন্টের কাজ করছি, এই র্যাঙ্ক ম্যাথ ফ্রি এসইও দিয়ে এসইও করে প্রথম পেজে আনছি। প্রিমিয়ামের দরকার নেই। এখন র্যাঙ্ক ম্যাথ ফ্রি ভার্সনটা অনেক ভালো কাজ করে, যেটা ইউএসটিসিতে প্রিমিয়াম কিনতে হয়। তো আমরা আমাদের ওয়েবসাইটে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন যেটা আছে এই প্লাগইনটা আমরা ইউজ করব, ঠিক সেটার কথা এখানে বলা হচ্ছে। যেমন ইউজড এসইও যদি আমরা হিসেব করি তাহলে ইউজড এসইও যদি আমরা আসি এখান থেকে, ইউজড এসইও একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন যা ওয়েবসাইটের অন পেজ এসইও সহজভাবে অপটিমাইজ করতে সাহায্য করে। এটি ব্যবহার করে টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এক্সএমএল সাইটম্যাপ, ব্রেড ক্যাম্প, কন্টেন্ট রিডেবিলিটি পরীক্ষা করা যায়। ইউস্টেসের একটি কন্টেন্ট অ্যানালাইসিস সিস্টেম ব্যবহার করে যেখানে এটি কন্টেন্ট অর্থাৎ একটি কন্টেন্টে কিওয়ার্ড ব্যবহার, সেন্টেন্স লেন্থ, প্যারাগ্রাফ স্ট্রাকচার এবং রিডেবিলিটি স্কোর পরীক্ষা করে। এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজে বুঝতে পারে তার কন্টেন্টটি কতটা এসইও ফ্রেন্ডলি হয়েছে। এই প্লাগইন ব্যবহার করার সময় একটি ফোকাস কিওয়ার্ড সেট আপ করা যায়। এরপর এটি দেখায় কন্টেন্টে সেই ফোকাস কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে কিনা তা এবং কোথায় উন্নতি করা দরকার। ইউএসটিএসের সুবিধা, সহজে অন পেজ এসইও অপটিমাইজেশন করা যায়, সাইট ম্যাপ অর্থাৎ এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়, রিডেবিলিটি অ্যানালাইসিস করা যায়, মেটা ট্যাগ কন্ট্রোল করা যায়। এখন আসি র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ একটি আধুনিক এবং শক্তিশালী, দেখেন, আধুনিক এবং শক্তিশালী ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন যা অনেক উন্নত এসইও ফিচার প্রদান করে। এটি মূলত অন পেজ এসইও, স্কিমা মার্কআপ, কিওয়ার্ড ট্র্যাকিং এবং ওয়েবসাইট অপটিমাইজ করে খুব সহজ করে দেয়। র্যাঙ্ক ম্যাথ এর একটি বিশেষ সুবিধা হলো এতে একাধিক ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা যায়। এটাতে কয়টা ছিল? একটা ছিল, এই যে একটা ছিল, আর এখানে একাধিক ব্যবহার করা যায়। এছাড়া এটি গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত করা যায় যাতে ওয়েবসাইটের পারফরমেন্স সহজেই দেখা যায়। এর পেছনে আপনারা কি গল্প করেন কেন? এরপর এই প্লাগইনটি একটি এসইও স্কোর সিস্টেম ব্যবহার করে যা দেখায় একটি পেজে কতটা ভালো কতটা ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। এতে করে ধাপে ধাপে নির্দেশনা দেয়া থাকে যাতে ব্যবহারকারী সহজেই এসইও উন্নত করতে পারে। র্যাঙ্ক ম্যাথের সুবিধা কি? মাল্টিপল কিওয়ার্ড অপটিমাইজেশন করা যায়, অ্যাডভান্স স্কিমা মার্কআপ করা যায়, গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেশন করা যায়, এসইও স্কোর সিস্টেম এদের আছে যেখান থেকে আমরা ধাপে ধাপে বুঝতে পারবো আমাদের কি কি করতে হবে। এরপর ই কমার্স এসইও চেকলিস্ট, এটা আমাদের পরবর্তী বিষয় যখন আমরা প্রোডাক্টের এসইও করব তখন। তাহলে আমরা জানলাম মোটামুটি একটা ব্লগ ওয়েবসাইটে বা নিউজ ওয়েবসাইটে বা রিভিউ ব্লগ ওয়েবসাইটে অথবা এফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটে যেভাবে এসইও করা দরকার হয় এখানে হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে আমরা এখানে জানার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশনে। তারপর আমরা সেখান থেকে একটা কন্টেন্ট লেখার চেষ্টা করব। আমার কাছে তো কন্টেন্ট লেখার একটা প্রম্পট বানিয়েছিলাম, গত ব্যাচকে দিয়েছিলাম, দেখি এখানে আছে কিনা।
এমসিকিউ নিস, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট প্লাস ফাইবার আউটলাইন। আপনাদের তো ফাইবারে পিডিএফটা দিছি, পড়তেছেন কি? এখানে এ টু জেড আলোচনা করা হয়েছে, এ টু জেড 68 পৃষ্ঠার একটা। এটা যদি কেউ পড়ে, ওনার মার্কেট প্লেস সম্পর্কে আর কোনো ধারণার দরকার নেই কারো থেকে। কিভাবে কি করবো সব কিছু এখানে গাইডলাইন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এখানে, স্টেপ টু স্টেপ, কোন স্টেপে কি কি করবেন সব আলোচনা করা আছে। সব প্রফেশনাল ডিসক্রিপশন লিখুন, ডিসক্রিপশন লেখার সময় কিভাবে লিখবেন, সংক্ষেপে আপনি কে, কি স্কিল পারেন, কেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, এই বিষয়গুলো চিন্তা করে ডিসক্রিপশন বানাবেন। সব আলোচনা করা আছে। স্টেপ 10, স্কিল এবং ল্যাঙ্গুয়েজ যোগ করুন ফাইবার অ্যাকাউন্টে। এখন আপনার স্কিল অ্যাড করুন, কি কি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ভিজিবিলিটি, এসইও, ওয়ার্ডপ্রেস। এছাড়া আপনার জানা ল্যাঙ্গুয়েজ অ্যাড করুন, বাঙালি, ইংলিশ, যা কিছু আছে। স্টেপ 11, সিকিউরিটি সেটআপ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সিকিউরিটি বানানোর কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, রিকভারি ইমেল অ্যাড করা, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, এগুলো অ্যাকাউন্ট সেফ রাখতে সাহায্য করবে। এত সুন্দর পিডিএফ বানিয়ে দিছি। পিকচার, প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করবেন, প্রোফাইল পিকচার সাধারণত কি রকম হওয়া দরকার, ক্লিয়ার ফেস দেখা যাবে, সিম্পল ব্যাকগ্রাউন্ড ব্যবহার হবে, ন্যাচারাল স্মাইল থাকবে, ভালো লাইটিং ব্যবহার থাকবে, প্রফেশনাল লুক থাকবে। সেলফি তুলে আবার দিয়েন না, বুঝছেন? কি কি অ্যাভয়েড করতে হবে এখানে দেখেন, ব্লার পিকচার, কার্টুন ইমেজ, তারপর হচ্ছে আমরা কি সেলিব্রিটি ফটো, এগুলো দেওয়া যাবে না। তারপর কি গ্রুপ ফটো দেওয়া যাবে না, লো কোয়ালিটি ইমেজ দেওয়া যাবে না ফাইবার প্রোফাইলে। নিজেরটা দেবেন এবং প্রফেশনালি মুড থাকতে হবে, সুন্দর একটা হাসি থাকতে হবে, ক্লায়েন্ট যেন বোঝে যে না লোকটা হাসি খুশি। আমার মতো আবার ছবি দেন না এরকম খাটাস টাইপের, বুঝছেন? একটি সুন্দর প্রোফাইল পিকচার ক্লায়েন্টের কাছে পজিটিভ ইন্সপিরেশন তৈরি করে, বুঝছেন? ইমপ্রেশন তৈরি করে। এই সব কিছু এখানে পঙ্কানো লেখা আছে। প্রোফাইল ডিসক্রিপশনে কি কি করবেন সেটা এখানে বলা আছে সহজ ভাষায়। এই যে ডিসক্রিপশন লেখার সময় কি কি মনে করবেন, সহজ ভাষা ব্যবহার করুন, প্রফেশনাল টোন রাখুন, অপরজনের বড় লেখা অ্যাভয়েড করুন, নিজের স্ট্রেংথ হাইলাইট করুন। উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিতে যা সিম্পল একটা, কত সুন্দর করে দেওয়া হয়েছে। আর আপনার এই পিডিএফ নাকি এখন পড়া শুরুই করেন নাই, চিন্তা করা যায়। এত ক্লিন লেখা, জুম করে লেখা, ক্লিন লেখাই পাবেন, স্পষ্ট লেখা সহজ ভাবে কত কিছু করা হয়েছে। স্কিল নির্বাচন করার সময় যেগুলো মাথায় রাখবেন, নিজের ইন্টারেস্ট দেখে স্কিল নির্বাচন করুন, লং টার্ম ডিমান্ড আছে কিনা দেখুন, স্কিলটি ভবিষ্যতে গ্রো করবে কিনা চিন্তা করুন, নিয়মিত প্র্যাকটিস করা সম্ভব হবে কিনা দেখুন, দ্রুত আয় করার চিন্তা করবেন না কখনোই, এআই ফিচার সম্পর্কে ধারণা রাখুন, বিগিনার ফ্রেন্ডলি স্কিল দিয়ে শুরু করতে পারেন, কমিউনিকেশন স্কিল এর গুরুত্ব বুঝুন, স্কিল শেখার পাশাপাশি পোর্টফোলিও তৈরি করুন। আপনাদের একদম বিগিনার লেভেল থেকে যারা উঠে আসবে তারা যদি একবার এটা যদি পড়ে, মনে করেন সে অনেক কিছু জানতে পারবে এখান থেকে। এই জন্য তারা 68 পেজের হয়েছে। চাইলে এটা আমি বিক্রি করে দিতে পারি, ফ্রিতে মানুষকে দিয়ে দেয় আমার কাছে যারা যারা চায়, যখন যেখানে দেখি। পূর্ণাঙ্গ গাইডলাইন নিজের বানানো একদম, আবার বানাইছি একই ব্যবহার করে, বললে তারপরে নিজে একদম বানাইছি, একই ইনস্ট্রাকশন দিছি, মানে আমার এখান থেকে পয়েন্ট রেডি করছি, ওনাকে দিছি, ওনার থেকে নিছি, নিজে কিছু ওয়ার্ড কারেকশন করছি, এই বুঝছেন? আমার প্রতিটা ক্লাস আপনারা পাবেন এরকম স্লাইড ভিত্তিক, যদিও স্লাইড করার সময় থাকে না, স্লাইড বোঝার পর আবার এগুলো বুঝতে হবে। এই জন্য একটা কথা শেষ করতে পারবেন কোন লিঙ্কটা? না, এটা একবারে অন টাইম, এটা হচ্ছে ওয়ান টাইম, একবারে দেওয়া যায়, দ্বিতীয়বার দিলে আমার ডকুমেন্ট ভেঙে যাবে।
কি জানি দেখাতে চাইলাম এখানে। হ্যাঁ, মানে এই ইয়ার কি এটা কি বলা হচ্ছে, কন্টেন্ট রাইটিং এর। এই দেন তো, দেন ওটা দিয়ে দেন তো তাড়াতাড়ি, ওনা ঘুম ধরবে না নাতে। এই দেখেন কন্টেন্ট লেখার কৌশল দেখেন, আপনাদেরকে কন্টেন্ট মানে কন্টেন্ট লেখার কৌশল দেখাই। বুঝে নাই? হ্যাঁ, ওয়াটারমার্ক দিবেন। ওয়ার্ড থেকে এমএস ওয়ার্ড ব্যবহার করবেন, অথবা গুগল ডক্স ব্যবহার করলে এখান থেকে আসবেন। এই যে ওয়াটারমার্ক আছে, পেজ এলিমেন্ট, এই যেখান থেকে আপনি ইমেজও দিতে পারবেন, নামও দিতে পারবেন। এখান থেকে নাম দিবেন, এই যে এখান থেকে দেখতে পারবেন, এই যে এখানে ট্রান্সপারেন্সি আছে, এ আছে, সে আছে, আপনার মতো করে। হ্যাঁ, ওয়াটারমার্ক সব কিছু ইয়ে করা যায়। এটাতে কাটে যাচ্ছে কে? করে দিন, নিজের নাম চালা দিবেন, সমস্যা কি? এই ওয়াটারমার্কটা কেটে যাচ্ছে কেন? এটা একটা হচ্ছে ইনফন্ট, লেখার উপরে থাকবে, আর একটা হচ্ছে বিহাইন্ড, লেখার নিচে থাকবে। আমার সম্ভবত এই লেখাগুলো তো মনে হয় ইয়া বসা আছে, কোনো কিছু ইয়ে দেওয়া আছে দেখি, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে নাকি, ইয়ে করে দিয়ে আগে। ব্যাকগ্রাউন্ড ধরে আছে লেখা, বুঝছেন, এই জন্য কেটে কেটে যাচ্ছে। দেন, ব্যাকগ্রাউন্ড অফ করে দিছি। এই দেখেন, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রম দেখবো। ওই তো ওয়াটারমার্ক। হ্যাঁ, আরে আপনাদের কাটা দাগ আসবে না, আমার এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল টেক্সের পেছনে, যে টেক্সের পেছনে আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, এই জায়গাতে আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, যার কারণে ওই জায়গাটা কেটে কেটে দেখাচ্ছিল। এখন এটাতে ব্যাকগ্রাউন্ড ধরাই দিছি, এই জন্য দেখা যাচ্ছে না। আপনার এখানে ব্যাকগ্রাউন্ড নান করে দেবো, তখন আবার দেখা যাবে। ধর আমি এই লেখাগুলোতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এখন,
এখানে ধরেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি, এই দেখেন, বুঝছেন? আচ্ছা এখন দেখেন, আমরা প্রম্পট দেখব যে কিভাবে হচ্ছে একটা আর্টিকেল বড় করে লেখা যায়। ধরেন আমরা আপনাদেরকে দেখাই, এখন আপনি যদি শুধুমাত্র এআই এর কাছে, ধরেন আপনি যদি এআই এর কাছে, জেমিনার কাছে আমরা যাই, আপনি যদি শুধুমাত্র যদি বলেন যে আমার একটা আর্টিকেল লেখা দরকার, কি হলো ব্রাউজারে কি হয়েছে? ধরেন আপনি দিলেন, আমরা একটা সাধারণত কিওয়ার্ড রিসার্চ করে নিই সবার প্রথমে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ক্রিয়েট করবেন আগামী ক্লাসে দেখাবো। গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্রিয়েট করতে গেলে সবার প্রথমে লাগবে আমাদের মোবাইল। তার কারণ এখানে পেমেন্ট করার প্রসেস থাকে, তো আমরা যদি এই ওয়েব থেকে ক্রিয়েট করতে যাই, গুগল কিওয়ার্ড, গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমি দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখলাম। আমার এখানে তো গুগল অ্যাড ম্যানেজার মানে অ্যাড ক্রিয়েট করা আছে, মানে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি করতে পারবো। কিন্তু কথা হলো আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দেখাবো আগামী ক্লাসে, কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্রিয়েট করতে হয়। মোবাইল অ্যাপ দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করা দেখবো, অথবা হচ্ছে আপনাদের ভিডিও পাবেন, আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আছে, এটা দেখে নিয়ে আপনারা চেষ্টা করলে তাও হবে, একই হিসাব। এই যে গুগল অ্যাডসেন্স, ওটার সময় তো ভিডিও অ্যাড করা নাই, ওটা মোবাইল দিয়ে ক্রিয়েট করা হয়েছিল, তো ওদের পার্সোনাল মোবাইল দিয়ে ক্রিয়েট করে গ্রুপে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এলো গত বছর। আপনারা ভিডিও দেখেন কি না দেখেন আমি সেটা তো জানি না। এসে ভিডিও কি পাবলিশ হয়েছে? পাবলিশ হয়েছে, দেওয়া হয়েছে। গতবার থাম্বনেলগুলো ছিল ভিন্ন ভিন্ন রকমের, এবার প্রতিটা থাম্বনেল হচ্ছে একদম অ্যাকুরেটলি করার চেষ্টা করা হয়েছে সবগুলোতেই। এটা থেকে থাম্বনেল দেওয়া হয় নাই। ভিডিও ধরেন এখন, সাপোজ ধরেন এই আগের ভিডিওগুলোতে আমার একটা খুব ভালো হয় না, যেমন এই ব্যাচের ভিডিওগুলোতে সাউন্ড নাই, সাউন্ড সমস্যা, মাইক্রোফোন ছিল না, এই জন্য হচ্ছে এখন দেখা গেল এবার ব্যাচটা থাকলে পরে এই ভিডিওগুলো ডিলিট করে দেবো, এই ভিডিওগুলো ডিলিট করে দেবো। কোনটাতে? ওটা হচ্ছে ক্যাপশন, সিসি, হ্যাঁ বলেন সেগুলো। কিছু করা লাগে না, আগে এগুলো হচ্ছে করা লাগতো, এখন কিছু করা লাগে না, অটোমেটিকলি করে দেয় ইউটিউব, অটোমেটিকলি বাংলা ট্রান্সক্রিপশন করে দেয়। আচ্ছা আমরা হচ্ছে সবার প্রথমে হচ্ছে আমি গতবার দেখাইছিলাম ওদেরকে ইয়া দিয়ে, মনে হয় ওয়ার্ডপ্রেস থিম দিয়ে দেখাইছিলাম। এবার আপনাদেরকে দেখাই ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে দেখাই। তো আমরা সবার প্রথমে আপনাদেরকে প্রথমত যেটা ফ্রি, একদম ফ্রি মেথড, একদম কোনো প্রকার উইদাউট টুলস দিয়ে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আপনাদেরকে দেখাই, এবং এটা সবথেকে ভালো কার্যকরী। আপনি যদি সবথেকে বেশি সাজেস্টেড কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে চান, তাহলে গুগলের এই সার্চ পেজে আসবেন। গুগলের সার্চ পেজে আসার পর, সাগর সাহেব কী হয়েছে, হাসাহাসি করেন কেন?
কিছু হয়েছে নাকি? কিছু তো একটা হয়েছে, না তো আপনি হাসতেন না। এই পেছন থেকে লাইটগুলো দেন তো, খালি 2টা লাইট জ্বালা দিয়ে রাখছেন। নষ্ট করে ফেলেছেন লাইট? আগে থেকে নষ্ট? না আমি ভাবলাম আপনারা আবার নষ্ট করলেন নাকি? দেখেন এটা হচ্ছে সবথেকে একটা ফ্রি মেথড। এটা হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। ধরেন আমরা যখন গুগলে সার্চ করি অটো কমপ্লিট কিওয়ার্ড যখন চলে আসে আমরা সেটাতে কিন্তু ক্লিক করে দেই। এটা সবাই। ধরেন আপনি যদি এখানে যদি লেখেন যে বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর স্পিড অপটিমাইজেশন দেখেন। বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন 26 ফর ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর ডিজাইন। এই দেখেন কত দেখেন বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর মেইনটেনেন্স মোড। তারপর বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর ইমেজ অপটিমাইজেশন। এগুলো দেখেন আমাদেরকে অটো সাজেস্ট করছে। আমরা লিখলাম কি বেস্ট ওয়ার্ডপ্রেস শুধুমাত্র লিখছে। ওয়ার্ডপ্রেস লেখার পর দেখেন আরও কি আসতেছে। বুকিং প্লাগইন, এসইও প্লাগইন, সিকিউরিটি প্লাগইন, ওয়েবসাইট কোর্স ইন বাংলাদেশ, থিম ফর ই-কমার্স, থিম ফর বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ, এইভাবে আসতেছে। এখন ধরেন আমরা যদি এখান থেকে বেস্ট ই-কমার্স না বেস্ট প্লাগইন এখানে ফর যোগ করে দেই। দেখেন ফর যোগ করার সাথে সাথে দেখেন কতগুলো আবার হচ্ছে লেখা চলে আসতেছে। যে কোনো বিষয় টপিক আপনি বেস্ট টপ চিপ এই সেই হাবিজাবি দেওয়ার পর শুরু করার পর যখন দেবেন তখন দেখবেন যে হচ্ছে এইভাবে আপনার প্রতিটা সেক্টর আসবে। ধরেন আপনি যদি এখান থেকে লেখেন যে বেস্ট অথবা টপ টপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থিমস। কে কার সাথে কথা বলতেছেন? আস্তে আস্তে কার সাথে কথা বলতেছেন? আমরা এখান থেকে টপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা টপ ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম এটা যদি আমরা ইন্টার করি, ইন্টার করার পর দেখেন ধরেন এটা হচ্ছে আমাদের টপ বিজনেস বা টপ ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম ইন 2026 দিয়ে দিলাম। এখন দেখব যে আমাদের এই টাইটেল ব্যবহার করে দেখব যে কারা কারা আর্টিকেল পাবলিশ করছে। আমাদের মেন কি হচ্ছে ওয়ার্ডপ্রেস বিজনেস থিম, ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড আমরা ধরে নিলাম। অথবা আপনি এখানে আবার দিতে পারেন ফ্রি টপ ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম ইন 2026। আমরা এই টাইটেলটাকে আমরা বেছে নিলাম। আর আমাদের এখানে মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি আমরা যদি ধরি তাহলে ফ্রি টপ ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম এটা আমাদের একটা কিওয়ার্ড। আবার আমরা যদি দেখি যে ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট থিম এটা একটা কিওয়ার্ড, সাথে এই তারিখ যুক্ত করে মানে সাল যুক্ত করে দিয়ে আবার টপ থেকে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড জেনারেট করতে পারবো। এভাবে হচ্ছে আমরা একটা মাল্টিপল বিষয় দিয়ে হচ্ছে আমরা একটা কি করলাম টাইটেল ক্রিয়েট করার চেষ্টা করলাম। আর এই টাইটেলের ভিতরে আমাদের কি আছে মূল ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের এটা, অথবা আমাদের এটা ধরে আমরা মূল ফোকাস কিওয়ার্ড বানাতে পারি। আবার ফ্রি নিয়েও আমরা মূল ফোকাস কিওয়ার্ড বানাতে পারি এই পর্যন্ত। আচ্ছা এখন আমরা দেখব এই অ্যাস্ট্রা এটাকে আমরা ওপেন করে নেব। তারপর হচ্ছে রেড বক্স না কি আছে এটাকে আমরা ওপেন করে নেব। তারপর ট্যাম্প আপড্রাফট আছে, টিম আপড্রাফট এটাকে আমরা ওপেন করে নিলাম। এরপর ধরুন expert.com এটাকে ওপেন করে নিলাম। এই যে 4টা ওয়েবসাইট আছে আমরা এখান থেকে ওপেন করে নিলাম। এখন এই 4টা ওয়েবসাইট আছে আমরা আচ্ছা এটা বাদ দেয় অ্যাস্ট্রাকে। এই 3টা ওয়েবসাইট হচ্ছে আমরা এখন কম্পারিজন করব যে কে কিভাবে কন্টেন্টটাকে সাজিয়েছে। বুঝতেছেন? সেখানে লিখছে দ্য 9 বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। ঠিক আছে যান। সে প্রথমে কি রাখছে ইন্ট্রোডাকশন পার্ট রাখছে, যেটা আমি আপনাদের বলছিলাম যে এসইও ফ্রেন্ডলি। জি যান। যেখান থেকে আমি প্রথমে দিকে কি বলছিলাম যে আমাদের এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার কন্টেন্ট লেখার প্রথমে আমাদের কি থাকতে হবে ইন্ট্রোডাকশন পার্ট, যেটা হচ্ছে আমরা এই জায়গাতে আলোচনা করেছিলাম। হয়ে গেল
এই যে প্রথমে হচ্ছে আমাদের টাইটেলের সাথে মেইন কিওয়ার্ড থাকতেছে। তারপর কি ছিল আমাদের ইন্ট্রোডাকশন, টপিক ওভারভিউ। তারা এখানে দেখেন এরাও টপিক ওভারভিউ রাখছে। এটাতে যদি আসি এখানেও তারা দেখেন টপিক ওভারভিউ রাখছে। ঠিক আছে? এবার ধরুন ৩ নম্বরটাতে আসি এখানেও দেখেন তারাও কিন্তু কি টপিক ওভারভিউ রাখছে। টাইটেল তো হচ্ছে এই যে উপরে টাইটেল তাদের ডিজাইনের উপরের দিকে রাখছে তারা। এদের এখানে তারা টাইটেল রাখছে এখানে, তারা টাইটেল রাখছে এখানে। একই হিসাব। এরপর আমাদের কি বলা ছিল সেখানে? বলা ছিল ইন্ট্রোডাকশন সম্পর্কে। তারপর কি ছিল? সাব হেডিং অর্থাৎ মেইন সেকশনের কাজ। এরপর আসেন এই যে কি অফ টেক ওভার করবে তারা, টেক অ্যাওয়ে করবে সেগুলো এখান থেকে বলছে। এই যে দেখেন সাব হেডিং চলে আসছে। ঠিক আছে? এরপর নিচে দেখেন সাব হেডিং চলে আসছে। এটাতে আসেন। এই অপশন যাওয়ার পর টেবিল অফ কন্টেন্ট রাখছে তারা। আপনারা যখন এফিলিয়েট মার্কেটিং করবেন তখন আপনারা এরকম টেবিল অফ কন্টেন্ট রাখতে পারবেন। দেখেন তারা কি রাখছে? কি টেকওয়ে আছে। এখানেও দেখলাম কি টেকওয়ে আছে। দেখলাম না একটু আগে? আবার এখানেও দেখেন কি টেকওয়ে আছে। তার মানে কি? এই যে সাইটগুলো যে টপ পজিশনে আছে, তারা কি এমনি আছে? কনটেন্টের স্ট্রাকচার, লেআউট যেটা Google পছন্দ করে সেভাবে তারা রাখছে। অথচ দেখেন ২টা সাইট দেখলাম, এই ২টা সাইটের আচ্ছা এটাতে আসি। তারাও এখানে রাখছে দেখেন। মেইন কি টেস্টিং ভ্যালুগুলো এখানে তারা রাখছে। তো এই ২টার মধ্যে যখন কম্পারিজন করি এরা যেভাবে যাচ্ছে সেও সেভাবে যাচ্ছে। ফলে কি? এটা আমাদের কি ছিল? এক্সপার্ট। আর তার সামনে ছিল আমাদের কি? টিম আপড্রাফট। টিম আপডেট দেখেন সামনে আছে। তারপরে আছে আমাদের কি? expert.com আছে। ঠিক আছে? তো দেখেন তারা ২ জনে মিলাই-ঝিলাই যেভাবে কনটেন্ট রাখা যায় সেভাবে রাখছে। তারপর হয় ফ্রি থিম আর বেটার দেন ওভার মানে ইভার হচ্ছে আমাদের ২৬ মানে ২৬ সালের মধ্যে মানে কেন আমাদের ফ্রি থিমগুলো বেটার। এরপর দেখেন তারা এখানে কি রাখছে? হোয়াট ম্যাটারস হোয়েন চুজিং এ ওয়ার্ডপ্রেস থিম। তারাও এখানে একটা সাব হেডিং রাখছে। তারাও এখানে একটা সাব হেডিং রাখছে। এবং সেই সাব হেডিং এর আন্ডারে কি? কনটেন্ট রাখছে। এরপর দেখেন নিচের দিকে আমরা আসি। এখানে দিয়েছে কি? আবার সাব হেডিং দ্য বেস্ট 7 দ্য দ্য 7 বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এখানে কি লিখছে তারা? হাউ আই র‍্যাংক দ্য ওয়ার্ডপ্রেস থিম। এইভাবে কি করছে? সাব হেডিংগুলোকে ইনক্লুড করছে এবং তথ্য রাখছে। ফার্স্টে দেখেন কি? অ্যাস্ট্রাকে রাখছে। অ্যাস্ট্রা কি আছে? ফাস্ট, ফ্লেক্সিবল, কাস্টমাইজেশনেবল। আবার এদের যদি নিচের দিকে আসি প্রথমে তারা কি রাখছে? অ্যাস্ট্রাকে রাখছে। আরও বেশ কিছু সাব হেডিং তারা এখানে রাখছে। অ্যাস্ট্রাকে রাখছে, অ্যাস্ট্রা কি? এখানে কি রাখছে দেখেন? প্রোস রাখছে, সুবিধা রাখছে, অসুবিধা রাখছে এবং ভ্যারিডিক্ট আছে। মানে প্রেডিকশন দিয়ে রাখছে তারা এখানে। এরপর ২ নম্বর কি? নেভি। তারা কাকে রাখছে? এখানে আবার তাদের দেখেন, এখানে যে তারা প্রন্স, ক্রন্স এবং ভ্যারিডিক্ট রাখছে আর এখানে তারা কি রাখছে দেখেন। হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস অফ অ্যাস্ট্রাক। কি জন্য এখানে হচ্ছে এই প্রোস অ্যান্ড ক্রস আছে। প্রোস অ্যান্ড ক্রসগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। বুলেট পয়েন্ট সহকারে যে এক্সেলেন্ট পারফরম্যান্স, শুধু এক্সেলেন্ট পারফরম্যান্স দিয়ে রাখে নাই, সাথে কি ১ লাইনের বা ২ লাইনের একটা কি ডেসক্রিপশনও দিয়ে রাখছে। এরপর প্রোসে আসেন দেখেন লার্নিং ক্রাফট ফর বিগিনার্স। এখানে তাদের যে সমস্যা হয়েছে সেটা এখানে দিয়ে রাখছে। এরপর দেখেন হু ইজ অ্যাস্ট্রা বেস্ট ফর। কাদের সাথে অ্যাস্ট্রা করতেছে এখানে দেখেন। এদের ৩ জনের থাকে বা অ্যাস্ট্রা থাকে মানে অ্যাস্ট্রার মধ্যে কি আছে সেখানে এখানে ডেমো আছে সেগুলো দেখাচ্ছে। এবার হচ্ছে হোয়াট ডাজ দ্য প্রো ভার্সন অ্যাড। কি জন্য প্রো ভার্সন অ্যাড করবেন বা কিভাবে প্রো ভার্সন অ্যাড করলে কত টাকা খরচ হবে? হ্যাঁ জান। সেটা এখান থেকে বলতেছে যে প্রো ভার্সন স্টার্ট কত? $৬৯ থেকে। সেটাও এখানে বলে দিতেছে। তারপর ২য় নম্বর কি আছে? নেভি থিম, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড হাই পারফরম্যান্স। তো এখানে দেখেন ইনফরমেশনের গ্যাপ দেখেন কতটা। এই সাইটের থেকে আবার এই সাইটের মধ্যে ইনফরমেশনের গ্যাপ আছে। এই সাইটের মধ্যে এখানে কি এই এতটুকু দিয়ে কি শেষ করে দিছে। আর এই সাইটের মধ্যে দেখেন কত বড় দিছে। প্রথমে একটা ওভারভিউ দিছে। এরপর এখানে পেজ বিল্ডার সম্পর্কে জানিয়েছে। তারপর প্রোস অ্যান্ড কনস দিয়ে রাখছে, সুবিধা অসুবিধা। তারপর ক্যান এটা বেস্ট সেটা এখানে আলোচনা করছে, ডেমো আছে অনেক কিছু। তারপর হোয়াট ডাজ দ্য প্রো ভার্সন অ্যাড। আপনি প্রো ভার্সন অ্যাড করতে হলে কী পরিমাণ টাকা খরচ হবে সেটা এখানে কি বলে দিয়ে রাখছে। এই সাইটের তুলনায় মানে এই সাইটের তুলনায় এই সাইডে আবার কি ইনফরমেশন একটু কি বেশি। ঠিক আছে? বুঝতেছেন? এরপর দেখেন ঠিক তাইলে আমাদের কি এই চিন্তা ভাবনা করতে হবে।
এরপর আসেন, নিচের দিকে আসেন। এখানে তারা ইমেজ ব্যবহার করছে, এখানেও তারা কি ইমেজ ব্যবহার করছিল। এই ইমেজগুলো কোথা থেকে পাবেন? ওয়ার্ডপ্রেস থেকে সংগ্রহ করা যায়, কোনো বিষয় না। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে। তারপর আমাদের কি পার্ট ছিল এখানে? তারপর আমাদের হেডিং 3 ছিল। এখানে হেডিং 3 গুলো কোনগুলো জানেন? এই যে এগুলো হচ্ছে হেডিং 3, ক্রন্স, প্রন্স, এগুলো হচ্ছে হেডিং 3। হেডিং 2 হচ্ছে উপরে টাইটেল, এই যে এটা হচ্ছে হেডিং 2 ছিল। দেখতে ওইরকমই লেখা যায়। হেডিং 1 এর পর H4 পর্যন্ত যতগুলো হেডিং যোগ করবেন সবগুলো সাব হেডিং এ যোগ হবে। মেইন টাইটেলের পরে যতগুলো আপনি হেডিং যোগ করবেন সবগুলো সাব হেডিং। এটা হচ্ছে আপনার এখানে মেইন হেডিং হচ্ছে যে এই সাইডে দেখাই। এখানে মেইন হেডিং হচ্ছে এই যে এইটা। এটা হচ্ছে মেইন হেডিং, এটা হচ্ছে H2। আর এই যে এখানে এগুলো H3 ব্যবহার করছে। বুঝতে পারছেন? থিমের মেইন পার্টে H2 ব্যবহার করছে, বাকি যে আলোচনা হচ্ছে এগুলোতে H3 ব্যবহার করছে। আর এগুলোতে ব্যবহার করছে H5, 4 অথবা 5। আচ্ছা, এখান থেকে দেখে তারা কি ব্যবহার করছে। এই যে H4 ব্যবহার করছে। এখন আসেন, আমরা তো এখান থেকে বুঝলাম, হেডিংও গেল আমাদের। বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট কোনগুলো? এই যে বুলেট পয়েন্ট, দেখতে পাচ্ছেন বুলেট পয়েন্ট? এই ওয়েবসাইটে বুলেট পয়েন্ট কোনগুলো? এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট এদের। এরপর আসেন, তারপর কি বলছে? রিলেভেন্ট ইমেজ, টপিকের উপর সাবহেডিং অনুযায়ী যোগ করা ইমেজ। এই যে অ্যাস্ট্রা থিমের আলোচনা করছে, অ্যাস্ট্রা থিমের ছবি দিছে। এখানে অ্যাস্ট্রা থিমের আলোচনা করছে, অ্যাস্ট্রা থিমের ছবি দিছে। নিচের দিকে এখানে তারা এই টেমপ্লেটের কথা বলছিল, ডেমো টেমপ্লেটের কথা বলছে, ডেমো টেমপ্লেট এখানে ছবি রাখছে। এটা হচ্ছে রিলেভেন্ট ইমেজ, মানে টপিকের উপর বেস করে ইমেজ। বুঝতে পারছেন? এরপর নিচে দিকে কি বলা হয়েছিল? ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কোনগুলো? এই যে স্মল বিজনেস, এখানে যদি আমি ক্লিক করি তাদের ওয়েবসাইটে ওপেন হবে। দেখবেন এই যে তাদের ওয়েবসাইটে ওপেন হচ্ছে। এই যতগুলো ইন্টারনাল লিঙ্কগুলো দেখবেন তাদের ওয়েবসাইটে এগুলো লিঙ্ক দেয়া। আর যে অ্যাস্ট্রা আছে না, নিচের দিকে আসে না, যে অ্যাস্ট্রাতে লিঙ্ক করে রাখছে, এটা ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে নিয়ে যাবে। এই দেখেন ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে নিয়ে আসতেছে। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। আর বাকি যে এখান থেকে যে এই লিঙ্কগুলো করা আসলো, কই গেল? এই বাকি যে লিঙ্কগুলো যে উপরের দিকে, এই সাইড থেকে দেখালাম না, কোন সাইড থেকে দেখলাম? এই যে বাকি যেখানে লিঙ্কগুলো করা ছিল তাদের হচ্ছে নিজস্ব পেজের লিঙ্ক, তারা কন্টেন্ট আপলোড করে রাখছে, ফলে আমরা এখানে ক্লিক করলে তাদের ওই কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এরপর আসেন কি রাখা ছিল? কনক্লুশন অর্থাৎ মূল ভাব। আসেন এটা শেষের দিকে যাই। এই যে দেখেন কনক্লুশন পার্ট, দেখতে পাচ্ছেন? ওভার ভিউ দিয়ে রাখছে এখানে, বাকি উপরে যা আলোচনা করা হয়েছে সেটার এখানে ওভারভিউ দিয়ে রাখছে। বুঝতে পারছেন? এরপর আসেন এফএকিউ সেকশন। আমি কি বলছিলাম যে নতুন করে আবার এখানে এফএকিউ যোগ করে দিছি। রিলেটেড প্রশ্ন, রিলেটেড প্রশ্ন কোনগুলো? এই যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর এ স্মল বিজনেস, এখানে দেওয়া আছে। ডু আই রিয়েলি নিড টু পে ফর এ প্রিমিয়াম থিম, এখানে বলা হয়েছে যে নট ইমিডিয়েটলি, এখনো দরকার নেই। এখানে এই যে রিলেভেন্ট কিছু আছে এফএকিউ দিয়ে রাখছে, যেগুলোকে বলা হয় এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে প্রশ্ন, এখানে উত্তর। বুঝতে পারছেন? আপনাদের কত সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছিল। বুঝতেছেন? কত সুন্দর করে দেওয়া হয়েছে, দেখছেন? আমি যেখানে আলোচনাগুলো করছি, যেভাবে রাখছি, আপনাদের প্রমাণ দিলাম, এখানে বাস্তবিক প্রমাণ দিলাম। এখানে আরেকটা জিনিস অ্যাড করা বাকি আছে আমার, সেটা তো আরো অ্যাডভান্স, নতুন কিছুদিন আগে আপডেট আছে। সেটা হচ্ছে কম্পারিজন টেবিল। এই যে কম্পারিজন টেবিল, সেটা আমি রাখি নাই এখানের মধ্যে। সেটা হবে আপনার এই কনক্লুশনের উপরে। কম্পারিজন টেবিল একটির সাথে
অপরটির তুলনা। এই কি হয়েছে আপনাদের? ওনাকে ভুট্টু ধরলো নাকি? তুলনা করা, একটির সাথে অপরটির তুলনা করা, অর্থাৎ একটা থিমের সাথে আরেকটা থিমের, বা আপেলের গুণাগুণের সাথে পেয়ারার গুণাগুণ, এভাবে কম্পারিজন টেবিল যেটাকে বলা হয়। বুঝতে পারছেন? এই তো এইটা হচ্ছে লাস্ট 10টা টপিক বা 10টা বিষয় নিয়ে একটা আর্টিকেল গঠিত হয়। বুঝতে পারছেন? এই হলো মূল বিষয়টা। এখন হচ্ছে আমরা কি করব, আপনাদেরকে আমি প্রম্পটে যদি বিষয়টা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আর্টিকেলে যে দ্বিতীয় পার্ট প্রম্পটে আমি যেভাবে লিখছিলাম, এখানে বলছিলাম তুমি তো আজ আমাদের সাইট হলো মানে তুমি তো জানো আমাদের সাইটের ডিজাইন, মানে আমাদের সাইট হলো ডিজিটাল সেবা প্রদান করে। তাহলে বর্তমানে আমি চাচ্ছি যে আমার সাইটের মধ্যে কিছু আর্টিকেল প্রকাশ করতে, তাহলে সেভাবে আমাকে গাইড দরকার তোমার। আমি ইতিমধ্যে কোনো টপিকের আর্টিকেল পাবলিশ করতে চাই, তা চয়েস করছি। আমি তোমার সাথে সেটা শেয়ার করতেছি। এই যে আমি যে টপিকটা করছিলাম, এখানে টপিক শেয়ার করতেছি, কোনটা টপিক শেয়ার করতেছি, এই যে এটা 30টা বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট 2026। আমি প্রাথমিকভাবে এই কিওয়ার্ড এবং টাইটেল নির্বাচন করেছি এবং আমি এটার উপরে কন্টেন্ট পাবলিশ করতে চাই। সেটা আমি কি তাকে বলে দিতেছি একই প্রম্পটের ভেতর, কিন্তু মনে মনে করে দেখেন এখানে, মানে দেখেন প্রথমে তাকে সারমর্ম বুঝালাম যে আমার একটা ডিজিটাল মার্কেটিং সাইট আছে যেখানে আমি সাইটের ডিজাইন শেষ করছি। আপনাদের কি আজকে চা বিরতি নাই নাকি? আছে? এ লাইভ এখনো চলতেছে? বি লাইভ কি চলতেছে না শেষ? আচ্ছা, এটা একটা প্রম্পটের মধ্যে, কিন্তু তাকে আমি এখানে শেষে এসে কি বলতেছি যে আমি ইতিমধ্যে কোনো টপিকের আর্টিকেল পাবলিশ করতে, আমি কোন টপিকের আর্টিকেল পাবলিশ করতে চাই তা চয়েস করছি। আমি তোমার সাথে সেটা শেয়ার করতেছি। যেহেতু শেয়ার করতে চেয়েছি, তারপর কি, তারপর আমি তাকে বললাম যে এটা আমি প্রাথমিকভাবে এই কিওয়ার্ড এবং টাইটেল নির্বাচন করছি এবং আমি এটার উপরে কন্টেন্ট পাবলিশ করতে চাই। এরপর নিচ থেকে আরও বলে দিলাম, কিন্তু কথা হলো বর্তমান সময়ে গুগল অনেক কোর আপডেট আসছে, সেটা বলে দিলাম যে কোর আপডেট আছে, তাই আমি সঠিক বুঝতেছি না কোন প্যাটার্ন বা কিভাবে কন্টেন্ট সাজালে তা গুগলের কাছে মানসম্মত হিসেবে গণ্য হবে। বলে দিলাম, তাই তোমার সাহায্য দরকার। শেষ, এই প্যারার কাজ শেষ। তারপর আবার দেখেন ওখানে লিখতেছি, যেহেতু আমি থিম ওভারভিউ নিয়ে কাজ করব, মানে থিম রিভিউ, তাহলে সেভাবে আমাকে কিছু কন্টেন্ট লেআউট সাজেস্ট করো যা গুগল অ্যালগোরিদম অনুযায়ী। এরপর আবার বলতেছি কন্টেন্ট শুরুর দিকে প্রথমে কি থাকবে সেটা এখানে বলে দিছিলাম। কন্টেন্ট শুরুর দিকে প্রথমে থাকবে 4 থেকে 5টি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকবে। এটা অনেক বড় হয়ে যায়, এটা আগে চলতো এখন চলে না, এখন 2 থেকে 3টি প্যারাগ্রাফ চলে, বেশি চলে না। তাহলে 2 থেকে 3টি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকবে। তারপর কি থাকবে, একই সাথে কন্টেন্ট শুরুর দিকে আলোচনা আমাদের চ্যাট থাকবে, মানে চার্ট থাকবে। এই যে চার্টের কথা বললাম, এই যে চার্টটা যেটা এখানে একটু আগে যোগ করলাম, এই যে চার্টের কথা, যেটা হচ্ছে আমাদের এখন এটা নিচের দিকে আসবে, এটা আগে উপরের দিকে থাকতো। তো এই লাইনটা কাছে আমি পরের দিকে নিচ থেকে নিয়ে যাব, মানে চার্ট থাকবে যেখানে তুমি আমাকে যে 30টি থিমের নাম সাজেস্ট করবে সেগুলো লিস্ট থাকবে। কিভাবে থাকবে তা আমি তোমাকে ডাটা দিতেছি। এই বলে এটা প্যারাগ্রাফ শেষ করে দিয়েছি। এরপর নিচে দিকে কি করছিলাম, যেমন প্রথম কলমে থাকবে থিমের নাম শেষ, দ্বিতীয় কলমে থাকবে কি বেস্ট ফর, মানে থিমটি কোন কাজ করার জন্য ভালো হবে সেটা এক লাইনে দিবে। কি হয়েছে আপনাদের, তো কথা বলেন কেন? এখানে দেখেন পরবর্তীতে কি বললাম, এখানে প্রথমে বললাম যে প্রথম কলমে থাকবে থিমের নাম, দ্বিতীয় কলমে থাকবে বেস্ট ফর, যে থিমটা কোন কাজের জন্য ভালো হবে সেটা এক লাইনে লিখে দেবে। তৃতীয় কলমে থাকবে অ্যাক্টিভ ইনস্টলস, এখানে ওয়ার্ডপ্রেস থেকে কতবার এটি ডাউনলোড হয়েছে এবং অ্যাক্টিভ করছে
সেটা মোট যে সংখ্যা সেটা উল্লেখ করবে। এভাবে একটা কি কম্পারিজন টেবিল করছিলাম। এখানে যদি আমরা যদি চেক করি তাদের একটা কম্পারিজন টেবিল আছে। দেখেন থিম নাম, প্রাইস ফর ফ্রি, আর হচ্ছে প্রিমিয়াম নাম দিছে, ওভারঅল স্কোর মানে রেটিং স্কোর দিছে, আইডিয়া ইউজ কেস মানে এই থিমটা কিসের জন্য করা সেটা এখান থেকে দিয়ে দিছে। বুঝতে পারছেন? এইভাবে তারা এখানে সাজিয়েছে।